এখন মানুষ সবাই স্বার্থপর, যে যার নিজের দিকটা ঠিক রাখবে এবং তার প্রিয়জন মানুষরা ঠিক আছে কিনা সেটা খোঁজ নেবে। তো এই কথাগুলো কেন বললাম, খুবই কষ্ট পাওয়ার পর বললাম। তো তোমরা ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখো, আমি কিছু কমেন্ট তোমাদের পড়ে শোনাবো। এই কমেন্টগুলো তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবে, তারপরে বুঝতে পারবে যে কেন বললাম কথাগুলো। তো দেখো, প্রথমে কমেন্ট করলো বৃষ্টি দিদিভাই, শীতের সময় বাবুর খেয়াল রাখবেন। তারপরের কমেন্ট স্নেহা ব্লগার 143, কিউট বেবি অনু, দাদাভাই খুব ঠান্ডা, দিদিভাই ও বাবুকে ভালো করে রাখবে। তারপরে আবার কমেন্ট করলো বৃষ্টি দিদিভাই, সবসময় বাবুর খেয়াল রাখবেন আর এইভাবে ঘরের কাজ করে দিদিকে সাপোর্ট করবেন। পরের কমেন্ট চুমকি দিদিভাই কমেন্ট করলো, দিদিভাইকে সেদ্ধ সেদ্ধ স্যুপ বা মাগুর মাছের ঝোল দিয়ে ভাত খাওয়াবেন দাদাভাই। আর বাচ্চাটাকে ভালো সর্ষের তেল এর মধ্যে কাঁচা হলুদ ফুটিয়ে ঠান্ডা করে সেই তেলটা মাখাবেন। আর দিদিভাইকে রুটি না দেওয়া ভালো, তাতে করে মা ও বাচ্চা দুজনে গ্যাস হতে পারে। এই রকম টাইপের আরও অনেক কমেন্ট আছে যেগুলো পড়ে শোনালে অনেক সময় লেগে যাবে, সেই কারণে আমি কয়েকটা কমেন্ট পড়ে শোনালাম। এখন তোমাদের আর একটা টাইপের কমেন্ট পড়ে শোনাচ্ছি। তো দেখো, এখানে একজন কমেন্ট করলো, আমার পমিরানিয়ান ফ্যামিলি। তো দিদিভাই কি কমেন্ট করলো শোনো, আপনার শাশুড়ি মাকে আসতে বলুন, আপনি এই সময় শরীর খারাপ নিয়ে এত কাজ করলে আপনিও তো অসুস্থ হয়ে পড়বেন। সবাই অসুস্থ হলে কে কাকে দেখবে? আপনার বাবাকেও একটু হেল্প করতে বলুন, সবাই মিলে করলে সবাই একটু হেল্প করে রেস্ট পাবেন। তারপরে কমেন্ট করলো কুহু দিদিভাই, দাদাভাইয়ের জ্বর, খুব খারাপ লাগছে শুনে, অনেক পরিশ্রম হয়ে যাচ্ছে দাদাভাইয়ের। তারপরে কমেন্ট করলো শিল্পী চক্রবর্তী দিদিভাই, তোমার মতো বর যে মেয়েরা পাবে ওদের জীবনটা ধন্য, খুব খুশি হলাম ভাই এ কথা শুনে যে কমলা দিদির যত্ন তুমি করো, ভালো লাগলো। তো বন্ধুরা, এটা এক টাইপের কমেন্ট। তো তোমাদের দু টাইপের কমেন্ট পড়ে শোনালাম। তো তোমরা কি বুঝতে পারলে এর দ্বারা? তোমাদের দিদিভাই আমার সব থেকে কাছের এবং প্রিয় মানুষ, অর্থাৎ তোমাদের দিদিভাই খোঁজ খবর ভালো মন্দর দায়িত্ব সব কিছু আমার, মানে তোমাদের দিদিভাইকে ভালো রাখার দায়িত্ব আমার। কিন্তু এর মধ্যেও কিছু কথা আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এখন শোনো তাহলে। দারিংনগর হসপিটালে আমরা 4 দিন মতন ছিলাম। তো সেখানে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত বাইরেই ছিলাম। ওখানে একটা বিশ্রামঘর আছে, তো বিশ্রামঘরে অর্ধেক সময় ঠান্ডা হাওয়া লাগে। তো আরেকটা সত্যি কথা বলতে, আমার বাইরে না বেশি সময় আমি থাকতে পারি না, ঠান্ডা লেগে যায়, শরীর অসুস্থ হয়ে যায়। তো যাই হোক, তোমাদের দিদিভাই যেহেতু ওখানে হসপিটালে আছে, তো আমার থাকার খুবই দরকার, মানে আমার থাকা ওখানে কর্তব্য। তো আমি কষ্ট হলেও ওখানে আছি 4 দিন। তারপরে যখন ছেলেটা ডেলিভারি হলো না, তখন কাকদ্বীপ হসপিটালে ওখানেও প্রায় 3 দিন মতন ছিলাম, 3 থেকে 4 দিন মতন ছিলাম। তো ওখানে আরও সমস্যা, মানে ওখানে তো যখন যাই তখন ঠান্ডা হাওয়া ভীষণ, তো বাইরের আবহাওয়াটা পুরো কুয়াশা আর মানে ভীষণ ঠান্ডা। তো আমার ওই জায়গাটায় খুবই শরীর খারাপ হয়ে গেছে। তো এখানেও শরীর খারাপ হয়ে গেছে, ওখানেও শরীর খারাপ হয়ে গেছে। তো পরপর আমার জ্বর চলে আসলো, মানে লাস্ট যে 2 দিন আমি হসপিটালে ছিলাম জ্বর অবস্থায় ছিলাম। তো যাই হোক, আমি ওখানে মানে জ্বর তো কমবে না, ওষুধ খেলেও জ্বর কমছে না, আবার বাড়ছে। কারণ আমি তো শুধু ঘরের মধ্যে থাকলে হবে না, আমাকে হয়তো কোনো ওষুধ আনতে হচ্ছে বাইরে গিয়ে, খাবার দিতে হচ্ছে বাইরে গিয়ে। কারণ হসপিটালের মধ্যে যে খাবারটা দেয় সেটা তোমাদের দিদিভাই খায়, কিন্তু অনেক সময় পছন্দ করে না। কিন্তু ওখানে শাশুড়ি মা ছিল, শাশুড়ি মাকে তো খাবার দিতে হবে, তো সেই কারণে বাইরে আসতে হয়েছে। কোনো দরকার হলে আমাকে ডাকছে, সেই কারণেও বাইরে আসতে হচ্ছে। ফোন ছিল, ফোন করে দিলে আমি চলে যেতাম। কিন্তু বাড়িতে আসার পর ভাবছিলাম জ্বর কমে যাবে, কিন্তু এখানে কমছে না। তার কারণটা কেন তোমরা জানো? তার কারণটা হলো আমাকে এখানে কাজ তো যথেষ্ট করতে হচ্ছে। আর দ্বিতীয় কথা, কাজ করলেও এই কাজগুলো সব ভেজা, মানে পুকুরের জলে, ঠান্ডা জলে। কারণ রান্না করতে হলে তো তোমাকে শাকসবজি, চাল এগুলো তো ঠান্ডা জলে ধুতেই হবে। তাছাড়া হাঁড়ি মাজা, সব কাজ A to Z। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, ছেলে যে পায়খানা করে, মানে কাপড় তো অনেক বের হয় ওখানে, ছোট ছোট টুকরা কাপড়, ওই কাপড়গুলো আমি পর্যন্ত ধুয়ে দিই। ওখানে প্রায় 50টা মতো ছোট ছোট টুকরা কাপড় আছে। এবং তার সাথে সাথে তোমাদের দিদিভাই যে কাপড়গুলো পরে, সায়া ব্লাউজ এগুলো সব ঠিক আছে, যেগুলো আমাকে ওয়াশ করতে হয় জল দিয়ে, সেটা প্রায় 1 ঘন্টা মতো ঠান্ডা জলে থাকতে হয়। ওই সব কাপড় চোপড়গুলোকে প্লেন জলে ওয়াশ করার পর তারপরে সাবান গুঁড়ো জলে একবার ওয়াশ করা হয়। ওয়াশ করার পর আবার ধুয়ে, আবার ডেটল জলে একবার চুবিয়ে, তারপরে চুপড়ে
দড়িতে মেলে দেওয়া হয়। তো এই রকম ধরে আমাকে অনেক সময় ঠান্ডা জলে থাকতে হয়। তার মধ্যে আছে দুপুরে রান্না করা আর সন্ধ্যায়ও রান্না করা। সন্ধ্যায় এত ঠান্ডার মধ্যেও রান্না করতে হয়। রান্না করার পরে তোমাদের দিদিভাই শিরে তেল মালিশ করা, দিদিভাইকে স্যাঁক দেওয়া। কারণ তোমরা তো যারা মেয়ে মানুষ তারা জানো যে এই সময়টা যদি স্যাঁক বা তেল মালিশ না দেওয়া হয় ভবিষ্যতে খুবই সমস্যা দেখা দেয়। অমাবস্যা পূর্ণিমা কোটাল আসলে গা হাত যন্ত্রণা এইসব সমস্যাগুলো দূর করতে এখন তেল মালিশ আর স্যাঁক দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো করার পরেও আমাকে মাঠে ঘাটে কাজ করতে যেতে হয়, কারণ বাবা একা কাজ করছে। বাবা একা ধান কাটছে, ধান তো একা বইতে পারবে না, ও এত দূর থেকে কি করে মাথায় নিয়ে আসবে কেউ তুলে না দিলে। তো ওখানে আমাকেও কাজ করতে হচ্ছে, ধানের গাদি দেওয়া হচ্ছে। তো জ্বর অবস্থায় এত সব কাজগুলো করছি আমি একা। কিন্তু এত সব কাজ করার পরেও সবাই বলছে যে দিদিভাইয়ের খেয়াল রাখো, দিদিভাইকে সুস্থ রাখো। তো সবই ভালো লাগলো, সবার কমেন্টই ভালো লাগলো। কিন্তু দিদিভাইকে যে মানুষটা সুস্থ রাখবে সে মানুষটা কতটা সুস্থ আছে কয়জন কমেন্ট করলো সেটা তো আমি দেখতে পেলাম না। কিন্তু এখানে একজন দিদিভাই কমেন্ট করলো, যে কমেন্টটা এতজন মানুষের মধ্যে একজন দিদিভাই মাত্র কমেন্ট করলো। তো যে কমেন্টটা দেখার পর আমি অনেকটা সন্তুষ্ট বোধ করলাম। এখানে যে দিদিভাইটা কমেন্ট করেছিল, আমার পমিরানিয়ান ফ্যামিলি দিদিভাই কমেন্ট করলো, আপনার শাশুড়ি মাকে আসতে বলুন, আপনি এই শরীর খারাপ নিয়ে এত কাজ করলে আপনিও অসুস্থ হয়ে যাবেন। তো এই কমেন্টটা খুবই ভালো লাগলো যে হ্যাঁ, আমারও কেউ খোঁজ নিচ্ছে। কারণ তোমাদের দিদিভাইকে যে মানুষটা দেখবে, যে মানুষটা সুস্থ রাখবে, সে মানুষটা কতটা সুস্থ আছে কেউ কি খেয়াল নিয়েছে? তো এই দিদিভাইয়ের কমেন্টটা খুবই ভালো লাগলো। তো সবার কমেন্টটা খুবই ভালো লাগলো, কারোর কমেন্ট আমি খারাপ বলছি না, কারণ সবাই আমাদের ভালোর জন্য বলছো। তোমার দিদিভাইয়ের ভালো অর্থাৎ আমার ভালো। তো দিদিভাই যদি খারাপ থাকে তাহলে আমরা কি ভালো থাকতে পারবো? কিন্তু সবাই আমাদের ভালোর জন্য বলেছে। কিন্তু স্পেশালি আমি যেটা বলবো যে দিদিভাইকে যে মানুষটা ভালো রাখবে সেই মানুষটাকে কয়জন জিজ্ঞেস করেছে যে শরীরটা ভালো আছে কিনা। তো এবার দিদিভাইয়ের প্রশ্নের আমি উত্তরটা দেবো, আপনার শাশুড়ি মাকে আসতে বলুন। হ্যাঁ, আমি আসতে বলবো কেন বলুন? ওনার মেয়ে, উনি কি আসবে না? আমাকে বলতে হবে কেন? তো যাই হোক, এসেছিল, আমি না কিছু বলিনি, তার সত্ত্বেও এসেছিল। তো পরশুদিন এসেছিল, সন্ধ্যা 6টায় এসেছিল, 6:30টায় শ্বশুর আর শাশুড়ি মা এসেছিল। সন্ধ্যা 6টায় এসেছিল, 6:30টায় বাড়ি চলে গেছে। তো যাওয়ার সময় আমাকে বলল যে মেয়ের খেয়াল রাখতে। কিন্তু শাশুড়ি মা যাওয়ার সময় দেখে গেছিলো, হসপিটাল থেকে যখন এসেছিল দেখছিল যে আমার শরীরে প্রচণ্ড জ্বর। কিন্তু যাওয়ার সময় অ্যাটলিস্ট একবার জিজ্ঞেস করেনি যে জামাই তোমার কেমন, শরীরটা কেমন আছে, জ্বর কমেছে না কমেনি। কিন্তু এই জন্য তোমাদের প্রথমে বলছিলাম না যে এখন মানুষ সবাই স্বার্থপর, যে যার নিজের দিকটা ভাবে, আর নিজের প্রিয়জন মানুষরা কেমন আছে সেটা খোঁজ নেয়, আর কিছু না। তো যাই হোক, এত কথা বলার একটাই উদ্দেশ্য যে দিদিভাইকে যে মানুষটা খেয়াল রাখবে সেই মানুষটা সুস্থ থাকা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু সুস্থ থাকার জন্য একটু সময় দরকার, রেস্ট নিতে হবে। তো রেস্ট নিলে সুস্থ হয়ে যাব। তারপরে আমার আর পাশে কেউ না থাকলে চলবে, আমি একাই তোমার দিদিভাইকে সামলে নিতে পারবো। আমি তো তোমাদের এত কথা বললাম, এখন তোমাদের দিদিভাইয়ের নিজের মুখে কিছু কথা শোনো। সবাই কেমন আছো? আমি তো অনেক দিন ধরে আমার শরীরটা খুবই অসুস্থ, সেই জন্য আমার ভয়েস তোমরা পাচ্ছ না। তোমাদের দাদাভাই ভয়েস দিয়ে ভিডিওগুলো আপলোড করছি। তো আজকের আমি তোমাদের কিছু কথা বলবো। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার আই এসে বলেছিল যে আমি 2 দিন থাকবো, তোর মা 2 দিন থাকবে। তো সেই ভরসাতে আমরা ছিলাম। তো শাশুড়ি মা নেই, শাশুড়ি মা না থাকার কারণে তোমাদের দাদাভাই অনেক ঘরে কাজকর্ম করতো, সব করতো। আমি আমার নিজের শ্বশুর বাড়িতে আছি। আর আমি যখন হসপিটাল থেকে বাড়িতে আসি আমি তো ভেবে পাচ্ছিলাম না যে তোমাদের দাদাভাই গায়ে এতটা জ্বর হয় বলে। আমি ভেবেছিলাম হালকা জ্বর হয়ে ছেড়ে যাবে, কিন্তু দাদাভাইয়ের গায়ে এতটা জ্বর, সেই জ্বর অবস্থায় আমাকে দেখাশোনা করছে, আমার বাচ্চাকে দেখাশোনা করছে। তার সাথে যে আমাদের বাড়িতে একটা লালি আছে, লালিকে ঢোকানো বারকানো সমস্ত কাজকর্মগুলো করছে। তার সাথে ধান কাটা, ধান বোয়া, এই সমস্ত কাজকর্মগুলো করছে। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই কথা বলবো যে সত্যিকারে আমি একটা ভাগ্য করে ভালো বর পেয়েছি, আমি ভালো শ্বশুর পেয়েছি, ভালো একটা ঘর পেয়েছি। সেই জন্য হয়তো আমি এত অসুস্থ থাকার কারণে আমাকে দেখাশোনা খুব ভালো মতন করছে। আমি কোনো অযত্ন পাইনি, সময়ে খাবার পেয়ে যাচ্ছি, সময়ে ওষুধ খাচ্ছি, সব আমার ঠিকঠাক আছে।